আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের আমাদের লেকচার 4-এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্গ, পূর্ণবর্গ এবং আবৃত দশমিকের বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এই রিলেটেড একটা ফুল অধ্যায়ের উপর একটা টপিক বাকি থেকে গেছিল। আজকে সেই টপিকগুলো ক্লিয়ার করার মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকের ক্লাসের টপিকের প্রথম যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে বর্গ, পূর্ণবর্গ ও বর্গমূল। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়, শর্ট এবং লং প্রসেস, আমি শর্টকাটগুলো দেখাই দেব। তো এরপর হচ্ছে কি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল নির্ণয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল নির্ণয়। এরপর 4 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়, এবং দশমিক সংখ্যা ধরেন 3.5, 6, তারপর 2.5 এরকম সংখ্যাগুলো বর্গমূল নির্ণয় করতে বলতে পারে। তো এরপর 5 নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আবৃত্ত দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। এটা কিন্তু আমাদের বইয়ের সাথে রিলেট করে আমি এগুলো পড়াচ্ছি। তো এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে কি √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয়। তো এটা আমাদের বইয়েরই একটা প্রশ্ন, এটা বইয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের শেষ পৃষ্ঠায় আছে, 19 নম্বর বা 22 নম্বর একটা প্রশ্ন। তো এখান থেকেই আমি এই জিনিসগুলো করাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন তাহলে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে বর্গ এবং পূর্ণবর্গ, বর্গ, পূর্ণবর্গ ও বর্গমূল রিলেটেড। তো বর্গ জিনিসটা কি? বর্গ জিনিসটা হচ্ছে দুটি সংখ্যা, দুটি একই রকম দুটি সংখ্যা যদি আমি পরপর গুণ করি, যেমন 2 গুণ 2, তাহলে এটা এরকম হয় না। 2 গুণ 2 এটা সূচকের নিয়ম অনুযায়ী কি হতে হয়? সূচকের নিয়ম অনুযায়ী হচ্ছে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। তো এটার পাওয়ার 1, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী হচ্ছে দুটি একই সংখ্যা যদি কি থাকে, পরস্পর গুণ আকারে থাকে, তাহলে আমরা কি করি? ওই যে দুটি থেকে একটি নিয়ে পাওয়ারগুলো যোগ করি। তাহলে দুটি থেকে বেস একটা নিলাম, পাওয়ারগুলো যোগ করবো। এখন 1 এবং 1 যোগ করলে কত হয়? 2 হয়। তো এই 2 হয়েছে, এটাকেই বলো বর্গ। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 2 হওয়া, এটাই হচ্ছে কি ওই সংখ্যাটির বর্গ। এখন 2 হওয়া মিন্স, তাহলে আমরা এই দুইটা গুণ করলে কত পাই? এমনি 4 পাই না? ঠিক তেমনিভাবে আমরা 2 স্কয়ার সমান কত লিখতে পারি? 4 লিখতে পারি। একইভাবে যে কোনো সংখ্যা, এটা যে কোনো র্যান্ডম সংখ্যা হতে পারে, শুধুমাত্র 2 হবে এমন কোনো কথা নেই। এই 2 এর জায়গায় ধরেন 5 হতে পারে, 5 গুণ 5, তাহলে 5 গুণ 5 সমান হচ্ছে কত? 5 স্কয়ার। হ্যাঁ, তাহলে 5 স্কয়ার সমান আমরা লিখতে পারি কত? যেহেতু 5 5 5 25 হয়, তাহলে 5 স্কয়ার সমান আমরা লিখতে পারি 25। তাহলে এখান থেকে আমরা এখন সংখ্যাগুলো চিনব, বর্গ, বর্গমূল, বর্গ সংখ্যা, এই জিনিসগুলো চিনব। দেখেন 5 কে স্কয়ার করলে কত হয়? 25 হয়। তাহলে 25 এর বর্গমূল হচ্ছে 5। কি বলছি? 5 কে স্কয়ার করলে যেহেতু, অর্থাৎ 5 কে পরপর দুইবার গুণ করলে যেহেতু 25 হচ্ছে, তাহলে 25 এর বর্গমূল হচ্ছে কত? 25 এর বর্গমূল হচ্ছে 5, আর 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25। এখন আমি এটা একটু লিখে দিই, অনেকে কনফিউশনে থাকতে পারো। তো তাহলে 5 এর, তাহলে 25 এর বর্গমূল হচ্ছে কত? 5। এই যে বর্গমূল, এটাকে আমরা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। এভাবে তো লিখে লিখে প্রকাশ করা যায় না, এটাকে আমরা এভাবে চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন দেখেন 25 কে যদি কেউ কি করে? রুট দেয় উপরে, তাহলে 25 এর উপর রুট দেওয়া মানে হচ্ছে 25 এর বর্গমূল নির্ণয় করা। তাহলে 25 এর বর্গমূল হচ্ছে কত? 5। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কিরকম, এটা একটু সূচকীয় ব্যাখ্যা দিই আমি। তো সূচকীয় ব্যাখ্যা দিলে এরকম আসে, 25 স্কয়ার, সরি 25 রুট ওভার 25 সমান, আমি 5 কে লিখতে 25 কে লিখতে পারি, এই যে 5 স্কয়ার আকারে লিখতে পারি। হ্যাঁ, তাহলে 5 স্কয়ার লিখলাম, 5 স্কয়ার লিখলাম, এইভাবে রুটটা দিলাম। হ্যাঁ, এখন এটাকে দেখেন তো, রুট সমান হচ্ছে, রুটের মান হচ্ছে কত? রুটের মান হচ্ছে হাফ। ঠিক আছে, রুট মানে হচ্ছে কত? পাওয়ার হাফ হওয়া। এখন আমি যদি 5 এর উপর এই রুটের জন্য যদি পাওয়ার হাফ নিই, তাহলে 5 স্কয়ার, তার উপর পাওয়ার কত? পাওয়ার হাফ, 1/2। এখন তাহলে কত আসে দেখেন, 5 টু দি পাওয়ার কত? এই 2 এবং 2 যেহেতু পাওয়ারের উপর পাওয়ার, তাহলে গুণ করতেছি। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তাহলে 1/2। এখন 2 কাটা, তাহলে 5 হয়। উপরে 5 এর পাওয়ার হচ্ছে কত? 1। তো 1 তো দিতে হয় না। এই জন্য এই যে এখান থেকে সূচকীয় ব্যাখ্যা হচ্ছে এটা। তো এত ব্যাখ্যা আমরা যাবো না, জাস্ট কি থাকলে, রুট থাকলে কি করব? রুটের স্কয়ার কাটা দিব। ঠিক আছে, মেইন সিস্টেম হচ্ছে এটা। তাহলে এখন বুঝতে পারছি বর্গমূল, বর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইখানে আমি একটা 5, একটা পূর্ণ সংখ্যা পাইছি না? তো পূর্ণ সংখ্যা যেহেতু পাইছি, এটা এটা কোথায় থেকে আসছে? এটা হচ্ছে রুট 25 থেকে আসছে। রুট 25 থেকে একটা পূর্ণ সংখ্যা আসছে, 5 আসছে। তো এই জন্য আমি এখানে কি বলতেছি দেখেন, 5 হচ্ছে 25 এর বর্গমূল।
5 হচ্ছে 25 এর বর্গমূল এবং 25 হচ্ছে 5 এর বর্গ সংখ্যা। সুতরাং যেহেতু 5 একটি কি পূর্ণ সংখ্যা, সুতরাং 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। 25 পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা, তেমনিভাবে 16 পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ 64 পূর্ণবর্গ সংখ্যা, তারপর হচ্ছে 25 পূর্ণবর্গ সংখ্যা, এরকম পূর্ণবর্গ সংখ্যা বেশ কিছু পাবে। এখন 2 নম্বর টপিক কি আছে? 2 নম্বর টপিক হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়। তো পূর্ণবর্গ সংখ্যার আমরা বর্গমূল একটা দেখলাম, এখন আরও কিছু দেখি। আরও তো অনেক রকম পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। যেমন ধরেন একটা বড় একটা সংখ্যা নিলাম, যেমন ধরেন 1296। 1296, এই যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, আমি জানি। এখন এটার বর্গমূল বের করো। বর্গমূল মানে এটার উপর রুট দিলাম। হ্যাঁ, এটার বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে একটা ভাগের এক নিয়ম শিখতে হবে, নতুন একটা ভাগের নিয়ম। আমি সেটা দেখাচ্ছি, একদম সহজে বোঝাই দেব। 1296-কে লিখবা। 1296 লেখার পর এদিকে একটা দাগ দিবা, ঠিক আছে? দাগ দেওয়ার পর এখানে এদিক থেকে জোড়ায় নিবা, এক জোড়া, ঠিক আছে? জোড়া হলে ভালো, না হলে এদিকে যেটা থাকবে একা, যদি কোনো সিঙ্গেল কিছু থাকে সেটা এদিকেই থাকবে। আমি সেরকম একটা দেখাই দেব। এখন এদিক থেকে জোড়া করলাম, জোড়া মিলাইলাম। হ্যাঁ, এখন এই যে 12, এদিকে যেই সংখ্যাটা আছে আমার বাম পাশে যে সংখ্যাটা আছে একদম, এই জোড়াকে নিবা। এই জোড়ার নিকটবর্তী এবং এই জোড়া চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা দেখেন তো। হ্যাঁ, অবশ্যই আছে। এই জোড়ার নিকটবর্তী এবং এই জোড়ার এইটার চেয়ে ছোট হচ্ছে কত? 9। হ্যাঁ, 9। তাহলে 9 হচ্ছে কার পূর্ণবর্গ সংখ্যা? 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে 3 কে স্কয়ার করলে আমরা 9 পাই, এই জন্যই 9 কে নিচ্ছি। এখন তাহলে কাকে বর্গ করলে কত 9 পাই? উত্তর হচ্ছে 3 কে বর্গ করলে। এই জন্য আমি এখানে 3 লিখলাম। তাহলে 3 এবং 3 দ্বারা গুণ করলে কত? 3 কে 3 দ্বারা গুণ করলে 9। হ্যাঁ, 9, এই জন্যই এই 9টা এখানে বসাই দিলাম। এখন বিয়োগ করব। 12 থেকে 9 গেলে কত? 12 থেকে 9 গেলে 3, ঠিক আছে? এখন এদিকে একটা দাগ দিব। দাগ দিয়ে কি করলাম? এটার দ্বিগুণ নিলাম। এটার দ্বিগুণ হচ্ছে কত? 3 এর দ্বিগুণ। 3 দ্বিগুণে 6। 3 দ্বিগুণে 6। তো এখান থেকে এক জোড়া নামাইলাম। এই যে এখানে জোড়া নামাইতে হয়। 96 নামাইলাম। তাহলে এটা কত হয়ে গেছে? 396 হয়ে গেছে। এখন এখানে একটা সংখ্যা বসাবো আমি, এই জায়গায় একটা সংখ্যা বসাবো, সেম সংখ্যা দ্বারা ওইটাকে গুণ করব। এই সেম সংখ্যাটা আবার এখানেও বসাই দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে এমন একটা সংখ্যা নিব, যেই সংখ্যাকে গুণ করলে, অর্থাৎ এই ফুল সংখ্যাটাকে সেম সংখ্যা দ্বারা গুণ করে এটা বা এটার আশেপাশে এটার চেয়ে ছোট একটা সংখ্যা আসতে হবে। তাহলে আমি এখানে সংখ্যাটা বসাই দিব। এখন এখানে আমি প্রথমে দেখতেছি, এটা হচ্ছে ধরেন এখানে যদি 0 বসাই তাহলে ফুল জিনিসটা 0 হয়ে যাবে, যেহেতু 0 দ্বারা গুণ করতেছে। হ্যাঁ, তো এখানে যদি 1 বসাই তাহলে তখন হচ্ছে কত? তাহলে 1 দ্বারা গুণ করতেছি 60-কে 60 হচ্ছে, এখানে আছে 300, 396, তাহলে প্রায় 700 ধরতে পারি এটাকে, 700। তাহলে এখানে আছে 60। আমি এটাকে যদি 4 বসাই, 424 হয়। যদি 5 বসাই, এই জায়গায় যদি 5 বসাই তাহলে 5-6-30 হয়। যদি 6 বসাই 6-6-36 হয়। হ্যাঁ, 6 বসাই দেখা যায় 6-6-36। অ্যান্ড যদি 7 বসাই 6-7-42, এটার চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে 39-এর চেয়ে বেশি হয়ে যায়। এখানে আছে কত? 300। তাহলে 42 মানে কত? 720, এরকম কিছু হয়ে যাচ্ছে। এখন আমি কত বসাই দেখলাম? 6 বসাই দেখলাম। তো 6 এখানে বসাই দিলাম। আচ্ছা, আগে আমি বাহিরে একটু গুণ করি। তাহলে 6, এখানেও কি বসাচ্ছি? 6 বসাচ্ছি। তাহলে এখানে নিচেও কত দিব? 6 দ্বারা গুণ করব, ঠিক আছে? এখন 6 দ্বারা গুণ করি তো 6-6-36, 36 এর 6 হাতে 3, তাহলে 6-6-36, 36 আর 3 কত? 39। তাহলে মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আমরা নির্দ্বিধায় লিখতে পারি, এখানেও 6 দিয়ে, এখানেও 6 দিলাম, এখানেও 6 দিলাম। এগুলো আর হিসাবটা করার দরকার নাই, আমি এখানে হিসাবটা করে ফেলছি। তাহলে এখানে দেখেন 396 আসে। 6 দ্বারা গুণ করলে কত আসে? 396। এখন বিয়োগ করেন তো, বিয়োগ করলে 0। তাহলে আমরা বলতে পারি রুট 1296 ইকুয়াল কত? 36। অর্থাৎ 1296 এর বর্গমূল হচ্ছে কত? 1296 বর্গমূল হচ্ছে 36। এটাই হচ্ছে আনসার। তাহলে এই সেম নিয়মে আমি আরো একটা করে দিব, তখন এই প্রসেসটা না বুঝলে তখন আরো ভালো করে বুঝবেন। এখন ধরেন আরেকটু বড় সংখ্যা নিলাম,
পূর্ণবর্গ এরকম একটা সংখ্যা নিলাম আমি, ধরেন 1795 6 অর্থাৎ 17,956। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এটাকে নিলাম, এটার বর্গমূল বের করবো। এখন এটার বর্গমূল সমান কত বের করব। এখন এটাকে লিখলাম ওই যে পাশাপাশি আগের নিয়ম অনুযায়ী 17,95 6 লিখলাম। লিখার পর কি দিলাম, এদিকে একটা দাগ দিলাম। এখন জোড়া করলাম, এদিক থেকে জোড়া করলাম, এটা জোড়া, এটা একটা জোড়া। এখন এটাতে বিজোড়া, সমস্যা নেই। এই বিজোড়াটাকে প্রথমে কাজ করেন। বিজোড়া প্রথমে কাজ করলে, আচ্ছা 1 এবং 1 এর আশেপাশে কোনো বর্গ সংখ্যা আছে? হ্যাঁ, 1 কে 1 দ্বারা গুণ করলে, অর্থাৎ 1 কে স্কয়ার করলে কত আসে? 1ই আসে। তাহলে 1, এই যে 1 দিয়ে কি করলাম, 1 এর বর্গ সংখ্যা হচ্ছে কত? 1 এর বর্গ সংখ্যা হচ্ছে 1, এই জন্য এখানে 1 দিলাম। তো এখন দেখেন বিয়োগ করলাম, বিয়োগ করে কিছু নেই, এখানে 0 হয়ে গেছে। এন্ড এখানে কত আসে? এখানে আসে 79, জোড়াটা নামাইলাম, 79 এর জোড়াটা নামালাম। এখন এই দিকে একটা দাগ দিলাম এবং এটা দিয়ে গুণ করলাম। এই যে এখানে যে সংখ্যাটা পাইছি এটা দিয়ে গুণ করলাম। এটা দিয়ে গুণ করলে কত? এটার সাথে 2 গুণ করলে 2 একে 2, এই 2 সংখ্যাটা এখানে বসাইলাম, এই জায়গায় 2 বসাইলাম। এখন এদিকে একটা খালি জায়গা, এই খালি জায়গায় কোনটা কি সংখ্যা বসাইলে এটা সমান বা এটার আশেপাশে একটা সংখ্যা পাচ্ছি। এখন এই খালি জায়গায় আমি এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দ্বারা গুণ করলে এটার আশেপাশে একটা সংখ্যা আসে। এখন দেখেন তো, এখানে যদি আমি 3 বসাই, এখানে যদি 3 বসাই তাহলে 3 দ্বারাই গুণ করতে হবে। হ্যাঁ, 3 বসালে 3 দ্বিগুণে 6, 3 এখানে 3 আছে, 3 দ্বিগুণে 6। যদি 4 বসাই তখন 7 দ্বিগুণে 8 হয়ে যাচ্ছে। এখানে আছে কত? তখন 80-র কাছাকাছি বা 80 হয়ে যাবে। হ্যাঁ, 80-র বেশি হয়ে যাবে। কিন্তু এখানে আছে কত? 80-র চেয়ে কম। তো এই জন্য আমি এখানে 3 বসাইলাম, এখানেও 3 বসাইলাম। তাহলে 3 দ্বারা গুণ করলাম, 23 কে 3 দ্বারা গুণ করলাম। এখানে যে সংখ্যাটা বসাইছি সেম সংখ্যা দ্বারা গুণ করতেছি। হ্যাঁ, গুণ করলে কত আসে? দেখেন 3 3 কে 9, কত? 3 3 কে 9, এরপর হচ্ছে কত? 3 দ্বিগুণে 6, 69 এটা আসে। এখন সেম সংখ্যাটা যেহেতু 69 আসে, 69 এটা শেষ হলো, যদি আমি 4 নিতাম তাহলে বেশি হয়ে যেত। হ্যাঁ, এই জন্য আমি কি করলাম, এই যে 3টা এখানেও বসাই দিলাম, 3টা বসাই দিলাম এন্ড 3 দ্বারা গুণ করলে কত আসে? 69 আসে। এখন 69, 79 থেকে 69 বিয়োগ করলাম, 9 থেকে 9 গেলে 0 1, ঠিক আছে। এখন এরপরে জোড়া নামাইলাম, এরপরে জোড়া কোনটা? 5 6, এটা নামাইলাম। এরপর এদিকে একটা সেম ভাবে দাগ দিলাম, এটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে গুণ কত? 13 দুগুণে 26, 13 দুগুণে 26। এন্ড এখানে একটা খালি জায়গা আছে, এখানে আমি একটা সংখ্যা বসাবো। এখানে কোন সংখ্যাটা বসাবো? যে সংখ্যা বসাইলে সেম সংখ্যা দ্বারা গুণ করে এটার আশেপাশে একটা সংখ্যা আসতে হবে। এখন আমি এখানে বসাই দিলাম, ধরেন 5 বসাইলাম, তখন 5 দ্বিগুণে 10, 5। দেখি 5 বসিয়ে দেখি, 2 6 5, তাহলে 5 দ্বারাই গুণ করতে হবে, যা বসাবো তা দ্বারাই গুণ করতে হবে, ঠিক আছে। এখন দেখেন 5 5 25, 5 6 30, 30 আর 2 এ 32, হাতে 2, তাহলে 5 দ্বিগুণে 10, 5 দ্বিগুণে 10, হাতে ছিল 3, 13। যেটা বেশি হয়ে গেছে, 1300 হয়ে গেছে। এখানে আছে কত? 1056। তাহলে 5 হবে না, 4 দিয়ে দেখি, 4 দিয়ে দেখলে, আচ্ছা 2 6 4, 4 দিলাম, 4 দ্বারাই গুণ করলাম, ঠিক আছে। 4 দ্বারা গুণ করলে দেখি 4 4 16, 16 6 হাতে আছে 1, 4 6 24 25। এরপর হচ্ছে 7 দুগুণে 8, 8 এ 2 এ 10, তাহলে মিলে গেছে, 4 দিলে মিলে যাচ্ছে। তাহলে 4 দিলাম এন্ড 4টা এখানেও বসাই দিলাম, তাহলে কত আসে? 1056। 4 দিলাম এন্ড 4 দ্বারাই গুণ করলাম, 4 দ্বারা গুণ করে কত আসে? 1056, অর্থাৎ 1056 আসে। এই জন্য এটা বসাই দিলাম। দেখেন এখন বিয়োগ করলে কত? 0। তো তাহলে আমি এটা সমান কত পাইছি? √17956 ইকুয়াল কত? 134। আমরা ক্যালকুলেটরের জিনিসটা একবার সত্যতা যাচাই করে দেখি। দেখেন কত ছিল? √17956, √17956, হ্যাঁ 134, ঠিক আছে, 134। তাহলে আমাদের প্রসেস ঠিক আছে। এন্ড এই প্রসেস অনুযায়ী করলে অবশ্যই বর্গমূল নির্ণয় করতে পারবো। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এই প্রসেস অনুযায়ী নির্ণয় করতে পারবো। পূর্ণবর্গ সংখ্যা না হয়েও যদি অন্য কোনো সংখ্যা হতো, যেমন ধরেন এটা 5 এর জায়গায় যদি 6 6 এর জায়গায় এটা 5 হতো বা 4 হতো, তখন তো পূর্ণবর্গ সংখ্যা হতো না। তখন আমরা কি করতাম? তখন আমরা দশমিক নিয়ে নিয়ে কাজগুলো করতাম। এরকম আমি উদাহরণগুলো দেখাবো। এখন আসেন একটা শর্টকাট শিখে ফেলি আমরা। কোন একটা সংখ্যা, ধরেন 25, 35, 75, 95, এমনকি
125। ধরেন এরকম কিছু সংখ্যা আছে যেগুলোর আমাকে কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। যেমন 25, অর্থাৎ একক স্থানে 5 আছে এরকম 25, 35, 75, তারপর 95, 125, 225, 215, এইরকম সংখ্যাগুলোর ক্ষেত্রে একটা নিয়ম আছে, এটার বর্গ নির্ণয়। বর্গ মানে এটার উপর কি স্কোয়ার, এটার উপর স্কোয়ার, হ্যাঁ সবগুলোর উপর কি স্কোয়ার, এই মানগুলো বের করতে হবে। ঠিক আছে, এখন ধরেন একটা একটা দেখাই। 225 অর্থাৎ 25 এর স্কোয়ার বের করতে হবে। 25 এর স্কোয়ার মানে হচ্ছে 25। এখন এটা দুইভাবে করা যাচ্ছে, এটা 25 দুইবার গুণ করলেই তো হচ্ছে, তাই না? 25 দুইবার গুণ করে আমরা কত পাচ্ছি, 625 পাচ্ছি। এখন এইটা যদি আমি একটু শর্টকাট করতে চাই তখন কিভাবে করব, এটা এইভাবে করবেন। 3 কে কি করবেন, এই যে 5 এর আগে যে সংখ্যাটা আছে সেটাকে লিখবেন, সেটাকে লিখে গুণ দিবেন কি দ্বারা, অর্থাৎ এখানে 2 আছে, 2 এর পরের সংখ্যা কত, 3, 3 দ্বারা গুণ করবেন। 3 দ্বারা গুণ করলে কত, 6, তাহলে 3 দিয়ে গুণে 6টা লিখবেন। এরপর 5, 5 এর স্কোয়ার মান কত, 25, 5 5 25, তাহলে 625 হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আমি আরেকটা দেখাই, এটা দেখাই 95, 95কে স্কোয়ার করতে হবে। 95 এর স্কোয়ার মান শর্টকাটে বের করতে হবে। এখন দেখেন 95, তাহলে এটার পরবর্তী সংখ্যা এবং এটা দ্বারা গুণ করবেন, তাহলে কত আসে, 9 10 90, তাই না? 9 10 90 এবং 5 এর স্কোয়ার মান কত, 25, তাহলে কত আসে, 9025। এটা হচ্ছে একটা শর্টকাট। তাহলে আমরা খুব সহজেই কি 95 এর, অর্থাৎ 95 দুইবার গুণ না করে আমরা সরাসরি 95 থেকে, অর্থাৎ এই শর্টকাটের মাধ্যমে 2 সেকেন্ডে কাজটা করে ফেললাম। র্যান্ডম কোনো পূর্ণবর্গ সংখ্যার অনেক বড় বড় সংখ্যা আছে, ওইগুলার যদি আমরা কি করি, ধরেন বর্গমূল নির্ণয় করি, তখন আমাদের এই সংখ্যাগুলো কাজে লাগবে, এই জিনিসগুলো কাজে লাগবে। এখন দেখেন এইটার বর্গমূল বের করতে হবে আমার, এটা একটা বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটার বর্গমূল বের করতে হবে। দেখেন কিভাবে করি, এটা লং প্রসেস আমি দেখাইছি, এখন শর্ট প্রসেস দেখাচ্ছি। তো শর্টকাটে এবার এটার বর্গমূল কীভাবে বের করব। আচ্ছা, এটাকে আগে একটা কাজ করি, 20449, এটাকে আমরা প্রথমত এই দিক থেকে কি করলাম, জোড়া জোড়া ভাগ করলাম। ঠিক আছে, এটা বিজোড় না, থাক। আচ্ছা, এখানে এটা বাদ দিয়ে এই সংখ্যাটা দেখেন তো, শুধুমাত্র এই সংখ্যাটা হচ্ছে 204। 204 এর আশেপাশে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে, 204 এর চেয়ে ছোট কোনো পূর্ণবর্গ সংখ্যা আমি যদি খুঁজি, তাহলে কি পাচ্ছি, 12, 12 12 হচ্ছে 144, 13 13 169, 14 14 হচ্ছে কত, 196। তো 15 15 যদি 15কে 2 বার গুণ করি, অর্থাৎ 15 এর বর্গ সংখ্যা বের করি, তখন আসে কত, 256 বা 225 এরকম কিছু আসবে। দেখি 15 গুণ 15, হ্যাঁ 225 আছে। এখন তাহলে 15 যদি আমি নিই তখন বেশি হয়ে যাচ্ছে। এখন আমাকে নিতে হবে যেহেতু 204, এটার আশেপাশে হচ্ছে 196। 196 এর বর্গমূল কত, 196 এর বর্গমূল হচ্ছে 14, 14 পাইলাম। আচ্ছা, এটা দেখেন তো, এটা এখান থেকে কয়টা, যেহেতু 5 সংখ্যার, এটা একটা অবশ্যই 3, এটার বর্গমূল অবশ্যই কি 3 অঙ্ক বিশিষ্ট হবে। হ্যাঁ, এখন এইখানে 49 না, আচ্ছা শেষে 9 আছে, এর 9 কোন কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে হতে পারে, যেমন 49 হতে পারে, তারপর হচ্ছে 3 এর বর্গ সংখ্যা হতে পারে 9, তারপর 49, এটা আবার এর 7 এর বর্গ সংখ্যা হতে পারে 749। হ্যাঁ, এখন এটা দুইটা সংখ্যা হতে পারে, হয় 3, তাহলে 3, অথবা 147, এরকম দুইটা সংখ্যা হতে পারে। এখন 143 এবং 147 এর মধ্যে কোনটা হবে সেটার নির্ণয় করার জন্য আমরা মাঝখানে একটা সংখ্যা আছে না, 145, 145 এই 145 সংখ্যাটিকে কি করব, এটার বর্গ সংখ্যা বের করা তো আমাদের জন্য খুব ইজি। তো এটা বের করি আমরা। এটা বের করতে গেলে প্রথমে কি করতে হবে, এটার বর্গ সংখ্যা হচ্ছে কত, 14, 14 এবং 15, 14 এবং 15 গুণ করলে কত হয়, 14 এবং 15 গুণ করলে হচ্ছে 210, 210 এবং 5 এর স্কয়ার মান কত, 25। এই এটা কত, 21000
21,025। এই সংখ্যাটা দেখেন তো, এখানে যেই সংখ্যাটা আছে সেটা হচ্ছে 20,400। তাহলে যেহেতু 145 স্কোয়ারের মান 21,025, সুতরাং এটা অবশ্যই 143 হবে, ছোটটাই হবে, যেহেতু এটা থেকে ছোট। তাহলে এটা যেহেতু আমরা পূর্ণবর্গ সংখ্যা সেটা জানি, এই জন্যই বলতেছি এটা 143। অর্থাৎ এটার মান হবে কত? এটার বর্গমূল হবে 20449 ইকুয়াল কত লিখতে পারি আমরা? 143। এটা একটা শর্টকাট প্রসেস যদি কি থাকে, পূর্ণবর্গ সংখ্যা থাকে। যদি আমি জানি যে কি এখানে পূর্ণবর্গ সংখ্যায় আছে, তখনই এই শর্টকাট প্রসেসটা আমরা করব। √51642, 51,642। এই সংখ্যাটার কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমরা এটা যেহেতু একটা র্যান্ডম সংখ্যা মনে হচ্ছে, তো আমরা এটাকে কি করব? ওই আমরা ম্যানুয়াল পদ্ধতি যেটা শিখছি সেটা অনুযায়ী লিখব। দেখেন 51642, ঠিক আছে, এটা অনুযায়ী লিখলাম। তো লিখে প্রথমে তো এদিকে একটা দাগ দিলাম, অ্যান্ড জোড়া জোড়া ভাগ করলাম, এদিক থেকে এক জোড়া, দুই জোড়া, এটা বিজোড়া, থাক সমস্যা নেই। প্রথমে এটার কাজ করব, যেটা বিজোড়া বা প্রথম জোড়ার প্রথমে কাজ করতে হয়। তো এই জন্য এইটা ফাঁসের আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কি? 4। হ্যাঁ, 4-এর বর্গমূল কত? 2। তাহলে 2 এখানে দিলাম, তাহলে 4 হচ্ছে এখানে দিলাম, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে 5-এর আশেপাশে হচ্ছে 4 পূর্ণবর্গ সংখ্যা, 5-এর চেয়ে ছোট, অ্যান্ড তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2, এই জন্য 2 এখানে লিখলাম এবং 4টা এখানে লিখলাম। এখন বিয়োগ করলাম, 5 থেকে 4 গেলে 1 থাকে, অ্যান্ড এক জোড়া নামাইলাম, 116, সরি, তাহলে কত হয়েছে? 116 হয়েছে। হ্যাঁ, 16 এটা নামাইলাম, 116 হয়েছে। এখন এটার দ্বিগুণ করতে হবে, 2 এর দ্বিগুণ 4। এখন এই খালি করে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দ্বারা গুণ করলে এটার কাছাকাছি একটা সংখ্যা আসে। এখন ধরেন 3 বসাইলাম, 3 বসাইলে 3 4 12 হয়, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বসাইতে হবে। 2 বসাইলাম, অ্যান্ড এখানেও কত দিলাম? 2 দিলাম। তো 2 দিলে দেখেন তো, 2 দিলে কত হয়? 2 দ্বারা গুণ করলে, 42কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 84, অর্থাৎ 84 হয়। এখন বিয়োগ করলাম, তো বিয়োগ করলে কত হয়? 6 থেকে 4 2, এরপর হচ্ছে কত? 11, 11 থেকে 8 গেলে কত? 11 থেকে 8 গেলে হচ্ছে 3, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আরেক জোড়া নামাইতে হবে, 4 2, এই 4 2 এই জোড়াটা নামাইলাম, অ্যান্ড এটার দ্বিগুণ করলাম। এটার দ্বিগুণ করলে কত? 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, তাহলে 4 4 44 হয়, 22 দ্বিগুণে 44 হয়। এখন এইখানে কোন সংখ্যা বসাইলে এটার আশেপাশে আসে? এটার আশেপাশে একটা সংখ্যা পাই। আমি যদি 8 বসাই দেখি, তখন দেখি তো তখন কত হবে? 8 3 24, 4 8 32, 32 অ্যান্ড এখানে 42, তখন বেশি হয়ে যাবে। 7 বসাই দেখি, 7 বসালে কত হয়? 4 4 7, তাহলে 7 দ্বারাই গুণ করলাম। 7 দ্বারা গুণ করলে কত? 7 49, 49-এর 9, হাতে আছে 4, 4 7 28, 29 30 31 32, 32-এর 2, হাতে 3, তাহলে 4 7 28, 29 30 31 31 হয়, 31 29, ঠিক আছে, 31 29 এই সংখ্যাটা পাই। এখন এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসে? 12, 12 থেকে 9 গেলে কত? 3, অ্যান্ড এটা কত? 3 3 1, 3 থেকে 2 গেলে 1, অ্যান্ড এটা কত হয়ে গেছে? এটা হচ্ছে 2 2 থেকে 1, তাহলে 1 1 3 পাইছি। এখন এদিকে কোনো জোড়া আছে? নাই তো। তাহলে কত কত বসাইলে এটা পাইছিলাম? 7 7 এখানেও বসাই দিলাম, 7 দ্বারা গুণ করলে কত হয় সেটা এখানে বসাই দিলাম, এবং 7 এখানেও বসাই দিলাম, ঠিক আছে, 2 2 7 পাইছি। আর এখানে যেহেতু আর কোনো জোড়া নেই, অ্যান্ড আমাকে এখানে আমার এখানে আরো কি থেকে গেছে? 113, অর্থাৎ 113 থেকে গেছে। তো এটাকে আমার কাজ করতে হবে। এখন কাজ চালাই যাওয়ার জন্য এখানে আমি কি এই জায়গায় দশমিক দিলাম, এবং দশমিক যেহেতু দিছি, তো দশমিক যদি এই জায়গায় দিতাম, আমি এখানে 0 0 0 অনেকগুলো লিখতে পারতাম না। তো 0 যেহেতু এখানে এক জোড়া নামতেছে, তো এক জোড়া 0 নামাইতে পারবো আমি এখন। এক জোড়া 0 নামাইলাম, অ্যান্ড এটার গুণ করলাম, এটাকে 2 গুণ করলাম। এটাকে 2 গুণ করলে কত হয়? দেখেন 7 2 14, 14 4, হাতে আছে 1, 2 2 4, 4 1 5, 2 4, 4 5
4 হয়, ঠিক আছে, 454 হয়। ওকে, তাহলে এখানে কোন সংখ্যাটা এখন কোন সংখ্যাটা বসাবো এবং কোন সংখ্যাটা বসালে এটার কাছাকাছি একটা মান আসতেছে। এখানে আছে কত, এখানে যদি আমি 0 বসাই তখন এটা 4000 হয়ে যাচ্ছে, এন্ড 0 দ্বারা গুণ করলে তো 0 হয়ে যাবে, 1 বসাইলে তখন 4000, 4541 হবে। হ্যাঁ, তো এখানে আমি তাহলে স্যারকে যদি 2 বসালাম, 2 যদি বসাই তখন কত হয় দেখি, 2 বসালে এখানে 2 আসবে, তাহলে 4 দুগুণে 8, 8000 হয়। যদি 3 বসাই 3 4 12, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 2 বসাতে হবে। 2 বসাই দিলাম, এখন 2 এখানেও বসাইতে হবে। হ্যাঁ, 2 বসাই কি করলাম, 2 দ্বারা এটাকে একবার গুণ করলাম, এই যে 2, এই 2 দ্বারা, অর্থাৎ এখানে একটা 2 থাকবে না, 2 দ্বারা গুণ করতেছি আর কি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর কত, 5 দুগুণে 10, 10 হাতে আছে 7 দুগুণে 8, 9, তাহলে কত আসে 9084, এটা এখানে বসাই দিলাম 9084, এখন বিয়োগ করলাম, বিয়োগ করে কি পাই 6, তাহলে 9 1, তারপর হচ্ছে কত, এটা 2 1, এটা কত হয়, এটা 10 হয়ে 11, আচ্ছা 11 থেকে 9 গেলে কত 2। ওকে, তাহলে কত পাইছি এখানে 2216, অর্থাৎ 2216 পাইছি। এখন 2216 এটা, এগুলো না লিখা বেটার, এগুলো একটু সাইডে করে লিখা বেটার। এন্ড এখানে কি করতে হবে এখন, আচ্ছা আমি একটু নিচে নামাচ্ছি, দেখেন এই জায়গায় লিখতেছি, তাহলে এটা দ্বিগুণ লিখতে হবে। এটা দ্বিগুণ কত, আচ্ছা এটা দ্বিগুণ একটু ক্যালকুলেটর নিয়ে আমরা হিসাবটা করি। 2 2 2 7, আচ্ছা এখানে 10 দ্বিগুণ নেওয়ার সময় দশমিক ফেলে দিতে হবে, 2 দশমিক রাখা যাবে না, ঠিক আছে। এটা দ্বিগুণ করলাম, দ্বিগুণ করলে হচ্ছে কত 4544, 4544, ঠিক আছে 4544। এখন এই জায়গায়, এই খালি জায়গায় আমাকে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা দ্বারা গুণ করলে এটার কাছাকাছি একটা সংখ্যা আসে। এখন এটা তো গুণ করে এই বিয়োগ করে পাইছি এটা, তো এখানে আরেক জোড়া, এখানে জোড়া আছে না, শূন্য আছে না, আমি তো যেহেতু দশমিক দিয়েছি এক জোড়া শূন্য দিতে পারবো। তো এখন দেখি কত দ্বারা গুণ করলে এটার আশেপাশে একটা সংখ্যা হয়। তো এটার আশেপাশে যদি আমি নিতে চাই, যদি এখানে কত আসে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, প্রায় 2 লক্ষ, আর এখানে হচ্ছে কত, একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ এখানে হচ্ছে 45,000, এটা 50,000, তাহলে 2 লক্ষ। 4 দ্বারা গুণ করা যায়, হ্যাঁ 4 দ্বারা গুণ করা যায়। 4 দ্বারা যদি গুণ করি দেখি, তাহলে এখানে 4 দিলাম, 4544, যেহেতু 4 এদিকেও 4 বসাইতে হবে এবং 4 দ্বারাই গুণ করতে হবে, 4 আরেকটা বসাইলাম এন্ড 4 বসিয়ে 4 দ্বারাই গুণ করলাম, তখন কত আসে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,81,000 আসে। আচ্ছা আমরা 5 দ্বারা দিয়ে দেখি, 5 গুণ কত, 454445, তখন কত আসে, তখন আসে 2,27,000, এখানে কিন্তু 2,21,000 আছে, সুতরাং 5 হবে না, 4 দিতে হবে। তাহলে এখানে 4 বসাইলাম এন্ড এখানে 4 দিয়ে দিলাম। তো 4 দিয়ে এখন গুণ করে দেখি, 45444344 গুণ 4, তাহলে কত আসে 1,81,776, বিয়োগ করলাম, তাহলে কত 221600, কত আসে 3982, 39824, এই সংখ্যাটা আসে। এখানে কত বসাইছি, 4 বসাইছি। তাহলে এভাবেই আমরা যত দশমিক স্থান পর্যন্ত বলে তত দশমিক স্থান পর্যন্ত এই নিয়ম অনুযায়ী করে দিব, ঠিক আছে। এখন এখানে আমি এটার মান, এটার জন্য আমি লিখে দিচ্ছি, তাহলে কত আসে 227.24, এটা ডট 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 মানে এখানে অনেক আছে, অর্থাৎ এটা একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যায়ে কতটুকু শেষ করলাম, বর্গ, পূর্ণবর্গ ও বর্গমূল শেষ করলাম। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়, শর্টকাট এবং লং প্রসেস দুইটাই দেখলাম। এবার হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল নির্ণয়, এটাও দেখলাম। এবার দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়, এটা বাকি আছে, এটা দেখবো। এখন 4 নাম্বার টপিক, ধরেন একটা সংখ্যা নিলাম √3.56, এটা নিলাম √3.56, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো এটাকে স্বাভাবিকভাবে লিখবো আমরা 3.56, ঠিক আছে 3.56, এদিকে একটা দাগ দিলাম এন্ড ভাগ করলাম, সরি জোড়া করলাম, এটা জোড়া মিলে নেই, বাস থাক। তো এখন এটাকে আমাকে যেটা জোড়া মিলে নেই সেটাকে প্রথমে কাজ করতে হবে, এটা কাজ করতেছি। এখন দেখেন এটা কাজ, এটার আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত, পূর্ণবর্গ সংখ্যা তো নাই, 1 আছে, তাহলে 1 কে যদি আমি বর্গ করি তাহলে 1ই আসে, 1 দিলাম এখানে এন্ড 1 কে বর্গ করলে যে সংখ্যাটা হয় সেটা এখানে দিলাম, 1 কে বর্গ করলে 1ই আসে। এখন বিয়োগ করলাম 2, তো 1 এর এই যে এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা বসাইছি এটার দ্বিগুণ এখানে বসাইতে হবে, দ্বিগুণ মানে কত 2 একে 2, অর্থাৎ 2 একে 2, ঠিক আছে। এখন এক জোড়া নামাইতে হবে, এখন এক জোড়া নামানোর জন্য দশমিক আছে, দশমিকটা এদিকে তুলে দিলাম, তো 56 নামাইলাম, 56 নামাইলাম। এরপর দেখেন এখানে কোন সংখ্যা বসাইলে এটার আশেপাশে একটা সংখ্যা পাবো, সেটা আমি এখন বসাবো। যদি 9 বসাই তখন 9 × 18,
981 আর 9 2 18, তখন বেশি হয়ে যাচ্ছে। যদি আমি 8 বসাই, 8 বসিয়ে দেখি 28 কে 8 দ্বারা গুণ করলে কত আসে। 28 কে 8 দ্বারা গুণ করলে 8 8 64 64 4 হাতে আছে 6, 8 দুগুণে 16, 16 আর 6 কত 22 22, ঠিক আছে। তাহলে এটাই হবে, এর চেয়ে বেশি দিলে এটা চেয়ে বড় হয়ে যাবে। তো এই জন্য কি দিলাম, 8ই দিলাম, এখানেও 8 দিলাম, এখানেও 8 দিলাম। 8 কে 8, এই 28 কে 8 দ্বারা গুণ করলে কত আসে, 224 আসে। বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসে, 6 থেকে 4 2, 5 থেকে 2 3, ঠিক আছে। এখন আর তো জোড়া নেই, যেহেতু দশমিক আছে আমি এখানে এক জোড়া শূন্য নিতে পারবো। তো এখন কি করলাম, এটা দ্বিগুণ করলাম, এটা দশমিক বাদ দিয়ে সংখ্যা, আর দশমিক বাদ দিলে কত, এখানে 18, 18 দুগুণ কত 36, 36 এখানে বসাই দিলাম। এখন এই জায়গায় কোন সংখ্যাটা বসাবো, এই জায়গায় এখানে কত, একক দশক শতক হাজার, 3200, আর এখানে হচ্ছে কত, এখানে যদি আমি একক বসাই তখন 300, 361। যদি আমি 9 বসাই তখন এখানে 9 দ্বারা গুণ করবো, 3 নং 27, 3 নং 27 9 দিয়ে দেখা যায়, 369 কে আমি 9 দ্বারা গুণ করলাম, 9 দ্বারা গুণ করলে কত আসে, 81, 81 এক হাতে আছে 8, 6 নং 54, 54 আর 8 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 62 2 হাতে আছে কত, হাতে আছে 6, 3 6 8, 3 নং 27, 28, 29, 30, 31, 32, 33, 33, যেটা এটা চেয়ে বড়, তাহলে 9 হবে না আমি শিওর। এখন 8 দিয়ে দেখি, যেহেতু এটা আশেপাশে তাহলে আমি 8 দিয়ে দেখবো। এখন 8 দিয়ে দেখি, 8 একেবারে লিখতে পারবো যেহেতু কাছাকাছি একটা সংখ্যা আসছে। এখন 8 দ্বারা গুণ করলাম, 18 64 64 4 হাতে 6, 6টা 48, 48 আর 48 আর কত ছিল 6, 48 49 50 51 52 53 54, 54 4 হাতে আছে 5, তাহলে 3 6 সরি 8, 8 দ্বারা যদি এখানে গুণ করি 3 8 24, 24 আর 5 24 আর 5 29, তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসে 6 5, এরপর 2, এটা কত 12 3, 356 আসে। যেহেতু দশমিক আছে আমি এখানে শূন্য নিতে পারবো। হ্যাঁ, এখানে আবার সেম ভাবে কি বসাইতে হবে, এটা দ্বিগুণ বসাইতে হবে, এভাবে এভাবেই মানটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ডট ডট দিয়ে দিলাম, তো এটার মান আমি বসাই দিলাম 1.88 ডট ডট ডট, এভাবে আসতেই থাকবে, এটা শেষ হবে না। দেখেন এখন আমাদের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে কিরকম, এই যে 4 নাম্বার দশমিক সংখ্যার বর্গমান আমরা শেষ করছি। এখন আবৃত্ত দশমিক ভগ্নাংশের বর্গমান, আবৃত্ত দশমিক ভগ্নাংশের বর্গমান, এটা 5 নাম্বার। এটা একটু দেখেন, এটা আমাদের এই বইয়ের খুব একটা ফেভারিট ম্যাথ। এটা বই আছে হচ্ছে কত 19 নাম্বার, 19 নাম্বারের থেকে আমি দুইটা ম্যাথ নিয়ে আসছি। দেখেন দুইটা ম্যাথ, এই যে 19 নাম্বারের প্রথমটা হচ্ছে 0.25 পৌনঃপুনিক। হ্যাঁ, এটা হচ্ছে খ নাম্বার, 19 নাম্বারের খ নাম্বার ম্যাথ, এবং এটা হচ্ছে 19 নাম্বারের ঘ নাম্বার ম্যাথ, ঠিক আছে। 5.13 পৌনঃপুনিক 02, তাহলে 3 এবং 3 থেকে 2 পর্যন্ত হচ্ছে আবৃত্তাংশ, 302 এটা হচ্ছে আবৃত্তাংশ। এত এর 4, এত এর কত দশমিক, এত এর 4 দশমিক বলছে, তাহলে এখানে কত দিতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তাহলে এই যে এই সংখ্যা দুইটার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে হবে এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। দেখি এটা, এখন প্রথমটা লিখি। প্রথমত এটা হচ্ছে খ নাম্বার ছিল, 19 নম্বরের খ, ঠিক আছে। 19 নম্বরের খ 0.25 পৌনঃপুনিক। তো এটার বর্গমূল বের করতে হবে, এটার বর্গমূল মানে এটার উপর রুট। হ্যাঁ, এখন দেখেন এটাকে আমি এভাবে লিখতে পারি না, 0.25, হ্যাঁ 25 বারবার রিপিট হওয়া থাকবে, যেহেতু পৌনঃপুনিক আছে 25 এর উপর। হ্যাঁ 25 মানে কয়টা লিখবো, 4 দশমিক বলছে, দ্যাট মিনস আমাকে 4 জোড়া করতে হবে। দশমিকের পরে কয় জোড়া, 6 জোড়া, 4 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তাহলে আরেক জোড়া লিখতে হবে। এখন লিখে দাগ দিলাম, এখন জোড়া করলাম, দেখেন জোড়া করলাম, ঠিক আছে। তো প্রথমত এই যে 0, ঠিক আছে, জিরোর যেহেতু 0 পয়েন্ট আছে, তাহলে 0 পয়েন্ট আমরা প্রথমেই এদিকে দিয়ে দিই, বাস এটা নিয়ে আমরা আর পেঁচাইলাম না, ঠিক আছে। এখন প্রথম জোড়া হচ্ছে কত 25, তো 25 এটার আশেপাশে বর্গ সংখ্যা আছে, এটা নিজেই তো একটা বর্গ সংখ্যা। তো কতকে বর্গ করলে 25 হয়, 5কে বর্গ করলে 25 হয়। এখন বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসে দেখেন, বিয়োগ করলে 0। তো 0, এখানে 0 না লিখলাম আমরা, 25 একটা নামাইলাম, এক জোড়া নামাইলাম, এই যে এই জোড়াটা নামাইলাম। এখন এই জোড়াটা যদি নামাই, তখন এইটার কি করতে হবে, এটাকে দ্বিগুণ করতে হবে, দশমিক বাদ দিয়ে সংখ্যাটাকে। তাহলে 5কে দ্বিগুণ করলে কত 10। এখন এইখানে কোন সংখ্যাটা বসাবো, এটাই হচ্ছে মেইন কথা। এখানে কোন সংখ্যাটা বসাবো, যে সংখ্যা
যে সংখ্যা বসাইলে এখানে কি হচ্ছে, অর্থাৎ এটার 25-এর আশেপাশে একটা 25-এর আশেপাশে একটা সংখ্যা আসতেছে, তো আসতেছে এখানে যদি আমি শূন্য বসাই তখন একটা কথা, যদি এখানে আমি ধরেন কত বসাইলাম 1 বসাই, তখন 101 হয়ে যাচ্ছে, কিন্তু এটা সেই বড় হয়ে যাচ্ছে। শূন্য বসাইলে 100, এটা সেই বড়, তাহলে এটা হচ্ছে না। তো এখন ধরেন শূন্য বসাইলাম, শূন্য বসাইলে আবার শূন্য দ্বারা গুণ করে, তো আমরা ওইটা একটা প্রসেস অনুযায়ী করা যায়। তো আমি শূন্য বসাইলাম, শূন্য দিলে এখানে শূন্য দ্বারা গুণ করলে তাহলে ফুল জিনিসটা শূন্য, এই জন্য শূন্য। ঠিক আছে, এখন বিয়োগ করলাম অ্যান্ড আরেক জোড়া নামাইলাম, এই জোড়াটা নামাইলাম 25। ঠিক আছে, 25 নামাইলাম। এখন 25 হয়েছে, এটা তো করা যায়। আচ্ছা, এখন এটাকে এই যে দশমিক বাদ দিয়ে 50 না, 50 হচ্ছে 50-এর দ্বিগুণ কত, 100 বসাইলাম। এখন এই জায়গায় একটা সংখ্যা বসাইতে হবে, এখানে আছে কত, এখানে যদি আমি 1 বসাই তখন হয়ে যাচ্ছে কত, 1 বসাইলে তখন হয়ে যাচ্ছে 1000, আর এখানে আছে কত, একক দশক শতক হাজার, 2000, তাহলে 2 বসাইতে পারি, যেহেতু 2 আছে 2 বসানো যায়। এখানে 2 বসাইলাম, 2 দ্বারা গুণ করলাম, এখানে 2 বসাইলাম, 2 দ্বারা গুণ করলে কত হয় 4, 2 গুণে 4, আর এটা হয়ে যাবে কত 0, এটাও 0, 2 একে 2। এখন বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসে 5, 1, তারপর হচ্ছে কত 2 থেকে 0, 2, আচ্ছা এটা হচ্ছে কত 5, তাহলে 5 to 1 আসে। এখন এখানে তো আমার জোড়া আরও আছে, জোড়া কয় জোড়া আছে, এই যে এটা নামাইছি, এটা নামাইছি, এখন এটা বাকি আছে 25, এক জোড়া নামাইলাম। তো এক জোড়া নামাই এটার দ্বিগুণ করলাম, কার দ্বিগুণ, এই যে এটার দ্বিগুণ করলাম, 500 2 এর দ্বিগুণ করলে কত 1004 হয়, 1004 হয়। এখন এখানে একটা সংখ্যা বসাইতে হবে, এখানে কোন অঙ্কটা বসাইব আমি, ধরেন 5 বসাইলে তাহলে 5 একে 5, 5000 হয়। হ্যাঁ 5 বসাই দেখি, 5 বসালে মিলে যাবে। তো 5 এখানেও বসাই দিলাম, এই যে এখানে 5 আছে, তাহলে দেখেন 5 5 কত 25, 25-এর 5, 25-এর 5 হাত আছে 2, তাহলে 4 5 20, 20-এ 2 22। ঠিক আছে, তারপর হচ্ছে 5 0 0, ওই যে 22-এর থেকে 2 এখানে বসছে, তারপর হচ্ছে 5 0 0 0 বসছে, এরপর হচ্ছে কত 5 একে 5। এখন বিয়োগ করলে কত আসে দেখেন 0 0, তারপর হচ্ছে কত 11 9, এরপর হচ্ছে কত 1। এটাই, এটা থেকে যায়। এখন আমাকে বের করতে বলছে কতটুকু, 7 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করতে বলছে। তাহলে দশমিকের পরে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর হয়ে গেছে। তাহলে বর্গমূল বের করতে বলছে, আমরা বর্গমূলটা লিখি আগে। সুতরাং √0.25 পৌনঃপুনিক ইকুয়াল কত 0.5025। ঠিক আছে, অ্যান্ড আবার আসন্ন মান বের করতে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত। সুতরাং 3 দশমিক স্থান পর্যন্ত, দেখেন 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে দশমিকের পরে 3 ঘর এইখান থেকে। ঠিক আছে, দশমিকের পরে 3 ঘর, 3 দশমিক স্থান পর্যন্ত দেখেন 0.502 আছে না, হ্যাঁ 2 এর পরের সংখ্যাটা কত 5, যদি 5 5 6 7 8 9 এই সংখ্যাগুলো থাকে, যেমন দশমিকের পরে আমাকে নির্দিষ্ট সংখ্যক কিছু অঙ্ক নিতে, নির্দিষ্ট সংখ্যক দশমিকের পরে সংখ্যা নিতে হবে, বাকিগুলো ফেলে দিতে হবে। তখন যে সংখ্যাটা ফেলে দিছি সেটা যদি 5 6 7 8 9 এইগুলা হয়, তাহলে যেই সর্বশেষ সংখ্যা যেটা থাকবে সেটাতে 1 যোগ করতে হবে, অর্থাৎ এখানে 2 তে 1 যোগ করতে হবে। যেহেতু 5 6 এখানের মধ্যে আছে, সেহেতু 2 এর মধ্যে 1 যোগ করতে হবে, 2টা কত হয়ে যাবে 3 হয়ে যাবে। যদি এর সেই ছোট হতো, এটা 5 না হয়ে 4 3 2 হতো, তখন আমি যোগ করতাম না, 0.0.502 রেখে দিতাম। যেহেতু 5টা বড়, 5টা এই রেঞ্জের মধ্যে আছে, এই জন্য কি করছি এখানে 2 এর সাথে 1 যোগ করে এটাকে 3 করে দিছি। তাহলে এটাই হচ্ছে আসন্ন মান। টপিকটা আমাদের বোঝা গেছে। এখন লাস্ট টপিক, আবৃত দশমিক ভগ্নাংশের বর্গমূল আমরা বের করলাম। এখন 5 ও √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। দেখেন প্রশ্নটা হচ্ছে কি, √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয়। এটা বইয়ের একটা প্রশ্ন, বইয়ের 22 নম্বরের খ নম্বর প্রশ্ন।
তো আমরা অমূলদ সংখ্যা কি এবং মূলদ সংখ্যা কি এই জিনিসগুলো আমরা বিস্তারিত পড়ে আসছি বিগত লেকচারগুলোতে। এখন দেখেন √5, প্রথমত আমার √5 এবং 4 এগুলো চিনতে হবে। √5 এর মান কত? √5 এর দশমিক মানটা আমি একটু লিখে রাখি, যেহেতু এটা ম্যানুয়ালি করতে গেলে একটু সময় লাগবে, আমি সময় অপচয় করতে চাচ্ছি না। অ্যান্ড 9-10 কিন্তু ক্যালকুলেটর আছে, তোমরা ভয় পাওয়ার কিছু নেই, এটা ক্যালকুলেটর থেকে দেখে লিখতে পারবা। তাহলে 2.23606 ... অর্থাৎ অসীম সংখ্যক পর্যন্ত আসতেছে, ঠিক আছে। আচ্ছা থাক। এখন এটা এবং 4 এই দুইটা সংখ্যার মধ্যে আমাকে কি বের করতে হবে? অমূলদ সংখ্যা বের করতে হবে। অমূলদ সংখ্যা তো কোটি কোটি লেখা যায়, তো আমাকে প্রশ্নে চাইছে শুধুমাত্র কি দুইটা লিখতে বলছে, এটা কোনো ব্যাপার না। দেখেন সলিউশন, ধরি প্রথম দুইটা সংখ্যা ধরবো, ধরি a ইকুয়াল কত, a ইকুয়াল একটা সংখ্যা ধরবো এবং b ইকুয়াল একটা সংখ্যা ধরবো। ধরেন এটা চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট এরকম সংখ্যা হচ্ছে 2.2 আছে না, 2.23। এখানে আপনি 2.3 দিয়েও একটা সংখ্যা, একটা অমূলদ সংখ্যা বানাইতে পারেন, 2.4 দিয়েও বানাইতে পারেন, 2.9, 2.8 এরকম যে কোনো সংখ্যা দিয়ে বানাইতে পারেন, অথবা 3 দিয়েও বানাইতে পারেন। আমি ধরেন 3.10 এরকম একটা অমূলদ সংখ্যা বানাচ্ছি, 10111100, হ্যাঁ, এভাবে 311 এভাবে একটা কি অমূলদ সংখ্যা বানাইলাম। এখানে কিছু রিপিট হচ্ছে, বারবার কিছু রিপিট হচ্ছে, অর্থাৎ 101010 এরকম কিছু বারবার আসতেছে, বা 1111 বারবার আসতেছে, বা 11 বারবার আসতেছে না, জিরো এখানে জিরো বা 0101 এরকম কিছু আসতেছে না। এই জন্য এটা একটা কি অমূলদ সংখ্যা। এন্ড অমূলদ সংখ্যা হলো অবশ্যই কি দিতে হবে, এভাবে ডট ডট দিতে হবে, ডট ডট না দিলে সেটা মূলদ হয়ে যাবে। এরপর হচ্ছে আমি আরো একটা ধরলাম 3. এখানে 1 দিছি, তাহলে এখানে ধরেন আমি 3.8 দিলাম, 3.8269, হ্যাঁ, 6988 এরকম এতটুকুই ধরলাম। এরকম একটা কি ডট ডট দিয়ে, এতটুকু লিখে কি ডট ডট দিয়ে বোঝাইলাম কি এখানে অসীম সংখ্যা আসতেছে। তো এখন এখান থেকে স্পষ্টত দেখা যাচ্ছে না, স্পষ্টত দেখা যাচ্ছে এ ও বি দুটি অমূলদ সংখ্যা, স্পষ্টত এ ও বি দুটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা। কেননা এগুলোকে কি করা যাবে না, ফি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এই কথাটা লিখতে পারো। এবং এ ও বি দুটি অমূলদ সংখ্যা, এবং এটা কার মধ্যে আছে, 2.236 ডট ডট লেস দেন এই যে 3.10110111 ডট ডট লেস দেন 4, এটা দেখাই যাচ্ছে। তাহলে এটা 2.236 থেকে বড় এবং 4 থেকে ছোট। আবার 2.236 ডট ডট লেস দেন 3.826988 ডট ডট লেস দেন 4। তাহলে এখানে কি বুঝাইছি, অর্থাৎ √5 এর বদলে এটা লিখলাম হ্যাঁ, √5 এর চেয়ে এই সংখ্যাটা কি বড় এবং 4 এর চেয়ে ছোট, ঠিক তেমনি হবে 2.26 অর্থাৎ √5 এর চেয়ে এই সংখ্যাটা 3.826 এটা কি বড় এবং 4 এর চেয়ে ছোট, এই জিনিসটাই বুঝাইলাম। সুতরাং এ ও বি √5 এবং 4 এর মধ্যে অবস্থিত দুটি অমূলদ সংখ্যা, এই কথাটা লিখে দিবে। সুতরাং এ ও বি √5 ও 4 এর মধ্যে অবস্থিত দুটি অমূলদ সংখ্যা। তাহলে এতটুকু দিলেই আনসার শেষ, আশা করি বুঝতে পারছো। তো এটার মাধ্যমে আজকে আমাদের বাকি যে টপিকগুলো ছিল এগুলো মোটামুটি শেষ করলাম। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবা। এন্ড তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা, 19 নম্বরের গ নাম্বার প্রশ্ন। নম্বরের গ নাম্বার প্রশ্ন হচ্ছে 1.34 পৌনঃপুনিক, এটার বর্গমূলটা বের করবা। এটার বর্গমূল বের করে 3 দশমিক স্থান পর্যন্ত কমেন্ট করবা, ঠিক আছে? আমি দেখবো অবশ্যই এটা বর্গমূল কত।
তো সবার জন্য শুভকামনা, ব্রাইট আইডিয়াস একাডেমির পক্ষ থেকে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।